আমরা পড়েছি, 3টা গেমেই পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। চট্টগ্রামে আবারও হেনস্থার শিকার সাকিব ভক্তরা। আসছে বিপিএলে খেলার সম্ভাবনা নেই তামিম ইকবালের, শারীরিক অসুস্থতাই কারণ। নতুন মালিকানায় পুরনো রূপে ফেরার অপেক্ষায় কুমিল্লা ফাইটার্স। গাবরেরাকে সরানোর পরিকল্পনা নেই বাফুফের, ভারত ম্যাচেও থাকবেন হেড কোচের ভূমিকায়, জানালেন তাবিথ আউয়াল। মিয়ানমার ইস্যুতে ফিফায় অভিযোগের হুঁশিয়ারি। এবং ভারত ম্যাচ সামনে রেখে 15 ফুটবলার নিয়ে অনুশীলন শুরু বাংলাদেশের। ব্লু টাইগারদের হারাতে প্রত্যয়ী জামালরা। বসুন্ধরা কিংসফিল্ডে ঘোষণা হবে স্কোয়াড। শেষ দিকে পাওয়েল মতি শুধু 5 উইকেটের জয়টাই এনে দিয়েছেন। আবারও সেই হতাশার গল্পটাই লিখলো বাংলাদেশ। ঘরের মাঠে পেল হোয়াইট ওয়াশের লজ্জা। বিশ্বকাপের আগে যা দিচ্ছে অশনি বার্তা, তবে এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা, যে কারণে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছেন তারা। ক্যারিবিয়ানদের কাছে হোয়াইট ওয়াশের পর দলের ব্যর্থতা ঢাকতে এমনটা মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। তার মতে বৈচিত্র্যময় শট খেলায় আরও দক্ষ হতে হবে টাইগারদের, তবে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন লিটন। আমরা ওই জিনিসটা পারিনি। প্রেশারে তো আমরা পড়েছি, 3টা গেমেই পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে, তারা অনেক ভালো বল করেছে, তাদের ব্যাটিংও খুব ভালো ছিল। অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ বেসিসে রান করবেন না, চিন্তার কোনো বিষয় না, বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রুভেন, অনেকদিন ধরেই খেলে আসতেছে। সামটাইমস 2-1টা সিরিজ এমন যেতে পারে, কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা 2-2.5 মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক। সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট। টাইগারদের একের পর এক হার দেখতে দেখতে ক্লান্ত টাইগার সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর দল নিয়ে হতাশা প্রকাশ করেন ভক্তরা। দলের এমন বাজে পারফরমেন্সের জন্য দুষলেন কোচিং প্যানেল ও নির্বাচকদের। ব্যাটিংয়ে মিডল অর্ডার নিয়ে চরম হতাশা প্রকাশ করেন দর্শকরা। দ্রুত মিডল অর্ডারে পরিবর্তন দেখতে চান ভক্তরা। টিমটা জিতিয়ে হলে আমাদের মান সম্মান, এই জাতির মান সম্মান, এই চিটাগং, এই বাংলাদেশের মান সম্মান বাঁচাবে। কিন্তু এরা যে এরকম বাজে নোংরা খেলা খেলছে, আমরা হতাশ না, এর চেয়ে বেশি হতাশ, খুবই হতাশ। বাংলাদেশ এভাবে হতাশ করবে কখনো ভাবি নাই। সব করে আসছিলাম খেলা দেখার জন্য, কিন্তু তারা আমাদের মুডটাই ভেঙে দিয়েছে। বিশেষ করে শামীম পাটোয়ারি আর জাকের আলী, তাদেরকে আমি চাই যেন দলে যেন না রাখা হয়, তাদেরকে মানে ক্রিকেট থেকে যেন বঞ্চিত করা হয়। আমাদের মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে তাদের ওখানে পরিবর্তন আনতে হবে। আমাদের শামীম আর হচ্ছে জাকির আলী, এইটাকে বাদ দিয়ে পৃথিবীর উচিত সৌম্য সরকারের সাথে পার্সোনালি কথা বলে, বুলবুল স্যার আছে, ওরা যদি সৌম্য সরকারের সাথে কথা বলে, তাদের কথা জাকির অথবা শামীমের ওই জায়গাটা যদি খেলা হয়, তাহলে আমাদের আরো মিডল অর্ডার অনেক স্ট্রং হবে। ড্রেসিং রুম থেকে শুরু করে ফিল্ডারদেরকে আমি মনে করি এটা সর্বপ্রথম হচ্ছে কোচিং স্টাফদেরকে সবাইদেরকে একটা সাইকোলজি দেখানোর দরকার, অথবা কোনো একটা মনোবৈজ্ঞানিক আন্ডারে নিয়ে তাদেরকে আসলে আগে সর্বপ্রথম তাদেরকে আগে করা মোটিভেশন দেওয়ার দরকার। আবারও সাকিবের প্লেকার্ড কাণ্ডে বিতর্ক চট্টগ্রামে। বিসিবি কর্তারা প্রতিশ্রুতি দেওয়ার পরও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নাম সম্বলিত কোনো ব্যানার নিয়ে মাঠে ঢুকতে দেয়া হয়নি ভক্তদের। পুলিশ বলছে আগের ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিসিবি সিকিউরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জানান, শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ ছাড়া যে কোনো প্লেয়ারের নামের ব্যানার ফেস্টুন ঢোকার অনুমতি আছে দর্শকদের। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট। পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বিসিবি কর্তাদের এমন মন্তব্যের পরদিনই চট্টগ্রামে ঘটেছে আবারও সেই একই কাণ্ড। সাকিবের নামে প্ল্যাকার্ড দেখিয়ে আটকে দেয়া হয় এক ভক্তকে। শুধু তাই নয়, হেনস্থার শিকারও হতে হয় সেই ভক্তকে। প্ল্যাকার্ডটাও ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন সেই পুলিশ কর্মকর্তা। সাগরিকা দ্বিতীয় টি-20তেও সাকিবের এই প্ল্যাকার্ড কাণ্ডে হয় হাতাহাতির মতো ঘটনা। 6 জনকে গ্রেফতার করে পুলিশ, যার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান পুলিশ কর্মকর্তা। সামান্য একটা
প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, 307-এর মামলা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে বলতেছে, মানুষের জীবন নিয়ে তার জীবনের চাইতে তো বিশেষ সিদ্ধান্ত বড় হতে পারে না। বিশেষ সিদ্ধান্ত দিছে এই জন্যই ঢুকছে কার্ড নিয়ে, কিন্তু মানুষ তো আটকাইছে তাকে। মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষ যখন মারামারি তৈরি হচ্ছে, তাহলে তো আমরা এটা আর চলতে দিতে পারি না। তবে বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে ভিন্ন কথা। শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ লেখা ছাড়া যে কোনো ক্রিকেটারের নামে প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার অনুমতি আছে দর্শকদের। পুলিশকেও দেয়া হয়নি এমন কোনো নির্দেশনা। কেউ যদি আই মিস ইউ সাকিব আল হাসান, আই মিস ইউ তামিম ইকবাল, এইগুলা নিয়ে আমরা কোনো সময় মানা করি না। আমরা অ্যাকচুয়ালি চাই যে এরকম লেখা হলেই আমরা অ্যালাউ করতে পারবো। বাট কাউকে যদি টন করে কোনো কথা বলা হয়, লেট ইট বি বিসিবি, কোনো প্লেয়ার মানে তাদের কোনো রকম অ্যাট্রিবিউট, অনেক রকম কথা হয়, এই জিনিসগুলো আমরা কোনো মতে প্রমোট করতে চাই না। সো এই একটা জিনিসই মোটামুটি বলা আছে যে আপনারা এরকম জিনিস অ্যালাউ করেন না। প্রিয় খেলোয়াড়ের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার রীতি আছে প্রায় সব দেশেই। তবে এসব নিয়ে সমস্যা শুধু কেবল বাংলাদেশেই। এদিন শুধু সাকিবই নয়, সাব্বির কিংবা দলে থাকা লিটনের নামের প্ল্যাকার্ড নিয়েও মাঠে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার তামিম হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, একের পর এক ক্যাচ মিসটাই আসলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আসলে আমরা যদি বলি, রস্তন চেজের যে ক্যাচটা মিস করেছেন শরীফুল, এরপরই আসলে ম্যাচের সিনারিওটা বদলে যায়। রস্তন চেজ 50 তুলে নেন এবং এরপরেই কিন্তু আসলে ম্যাচের সিনারিওটা পুরোপুরি বদলে যায়। আজকে কিন্তু বোলিং ডিপার্টমেন্টের উপর অনেক ভরসা ছিল। আমরা জানি এর আগের ম্যাচেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টার্গেট ছড়িয়ে দিয়ে কিন্তু বাংলাদেশের বিপক্ষে জয়টা তুলে নিয়েছে, কিন্তু বাংলাদেশ সেটা পারেনি। বাংলাদেশ এই জায়গাতে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে আসলে 4 বছর পর ঘরের মাঠে যেই হোয়াইট ওয়াশের লজ্জাটা তারা পেয়েছে, কিন্তু বলতে হয় যে এর আগে আসলে আমরা ওয়েস্ট ইন্ডিজের কোচ যিনি আছেন ড্যারেন সামি, তার সাথে কথা বলেছি। সে কিন্তু বলেছে যে বাংলাদেশে উইকেটটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জে, মানে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারা আসলে বিশেষ ধন্যবাদ দিতে চায় তাদের বোলিং ডিপার্টমেন্টকে। তার বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত করেছে, সত্যি দুর্দান্ত করেছে এটা বলতেই হবে। কারণ আজকের ম্যাচটার কথাও যদি বলি, তানজিদ তামিম যেভাবে শুরু করেছিলেন, এরপর আসলে বাংলাদেশের যে ব্যাটাররা আছেন কাউকে আসলে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দাঁড়াতে দেয়নি। আপনি লিটন বলেন বা সাইফ হাসানের 23 রান, কিন্তু ওই 23 রানটাই 2 সংখ্যার একটা স্কোর। এর বাইরে কিন্তু 2 সংখ্যার স্কোরটা কেউ স্পর্শ করতে পারেনি। প্রতিটা ব্যাটসম্যান একটা গাফলতিতে ভুল করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কিন্তু একটা প্ল্যান করে আসলে বাংলাদেশকে বোলিং করেছেন বাংলাদেশের বিপক্ষে, এবং তারা সেই প্ল্যানে সাকসেস হয়েছেন, যার কারণে আসলে বাংলাদেশ এত রানটা করতে পারেনি বেশি। কিন্তু বাংলাদেশের সামনে সম্ভাবনা ছিল। তানজিদ তামিম যেই শুরুটা এনে দিয়েছেন এবং 89 রানের একটা ইনিংস খেলেছেন। তানজিদ তামিমের এই রানটা না হলে বাংলাদেশের রানটা 151 হতো না, কিন্তু যদি তানজিদ তামিমের সাথে কেউ একটা ব্যাটসম্যান যদি সাপোর্ট দিতে পারতো, তাহলে কিন্তু এই উইকেটে 180 রান করা বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল। তবে বাংলাদেশ সেটা পারেনি। সঙ্গে ঘরের মাঠে আসলে হোয়াইট ওয়াশের লজ্জা তাদের সঙ্গী হয়েছে, কিন্তু এই হোয়াইট ওয়াশটা কিন্তু বাংলাদেশের জন্য অশনি বার্তাই বলা যায়। কারণ আপনি যদি দেখেন সামনে বিশ্বকাপ, এর আগে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটা T20 সিরিজ আছে। দলের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ অনেক আগানো, এদের বিপক্ষে যদি বাংলাদেশ সিরিজটা জিততে পারেনি, তবে শেষ ম্যাচটা যদি অ্যাটলিস্ট জিততে পারত, এটা বাংলাদেশের আত্মবিশ্বাসটা অনেক বাড়িয়ে দিত। কারণ ফেব্রুয়ারিতে যে বিশ্বকাপ, সেখানে কিন্তু বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। যদি সেখানে ভালো করতে হয়, বাংলাদেশকে নিজেদের আরও পরিণত করতে হবে। আর যদি বিশেষ করে আমরা বাংলাদেশের মিডল অর্ডারের কথা বলি, মিডল অর্ডার নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। আপনি যদি দেখেন আজকে জাকের সবসময় 4 নম্বরে বা 5 নম্বরে ব্যাটিং করে থাকেন, সেই জাকের ফর্ম খুঁজে পেতে কিন্তু আজকে 8 নম্বরে নেমেছেন, এবং 8 নম্বরে নেমেও আসলে সে যে ধরনের পারফরমেন্স করেছেন, আসলে এটা তার কাছে কখনোই কাম্য ছিল না। সেই সঙ্গে কিন্তু কোচ সালাউদ্দিনকে নিয়েও নানা ধরনের কথা দর্শকরা বলছেন বা সংশ্লিষ্ট অনেকেই বলেছেন। আসলে এখন বাংলাদেশ টিমকে স্টেবল করতে হলে পুরোভাবে তাদের সাজাতে হবে এবং বাংলাদেশকে তার এই অবস্থা থেকে আসলে ঘুরে দাঁড়াতে হবে। তো চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের শেষ T20 নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম কভার করছিলেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে T20 সিরিজটি চট্টগ্রামে হয়েছে, সেই সিরিজ এবং সেখানে বাংলাদেশের যে পারফরমেন্স, হতাশার গল্পগুলো আসলে জানাচ্ছিল এবং কোন জায়গায় আসলে উন্নতি করা দরকার সেই বিষয়গুলো আসলে সবশেষ জানিয়ে দিচ্ছিলেন। পরের খবরে যাব। আগামী বিপিএলে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। শারীরিক অসুস্থতার জন্য বিপিএলে অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম বলেই জানান তিনি। এছাড়া নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ হারকে খেলার স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন সাবেক
অধিনায়ক শুক্রবার বগুড়া সদরে এরুলিয়ায় ফুটবল একাডেমির আয়োজনে এক টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। মাঠের চারপাশে উপচে পড়া দর্শক, বাদ যায়নি গাছের ডাল, এমনকি আশপাশের ভবনের চাদর। ফুটবল ম্যাচ হলেও এই উন্মাদনা একজন ক্রিকেটারকে ঘিরে। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের একজন তামিম ইকবাল। তারকা ক্রিকেটারকে এক নজর দেখতেই যেন পুরো শহর নেমে আসে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে। বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফুটবল ম্যাচ দেখতে আসলেও সবার আগ্রহ ছিল তাকে ঘিরেই। স্বাভাবিকভাবে আসলো তার মাঠে ফেরার প্রসঙ্গ। সামনে বিপিএল, তামিমের সমর্থকরা মুখিয়ে তার খেলা দেখতে। তবে সমর্থকদের জন্য খুশির কোনো খবর দেননি। আপাতত রাজনীতি নয়, থাকতে চান খেলার মাঠেই। কথা বলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও। লাস্ট 4টা সিরিজ আমার মনে হয় জিতেছে। এই একটা প্রথম সিরিজ আমার মনে হয় 4 সিরিজ করে হয়েছে। আমি অনেক বিশ্বাসী এই টিম নিয়ে। আমার কাছে মনে হয় এই টিমের সব কিছুই আছে সাকসেসফুল হওয়ার জন্য। আর এরকম একটা টিম যখন 4টা-5টা সিরিজ খেলে, যেটাতে 4টা জিতে, তো এটাকে আমরা ফেলিয়ার ধরতে পারি না। তবে ম্যাচ ছিল দারুণ উপভোগ্য। বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ গোলের জন্য একের পর এক আক্রমণে মরিয়া হয়ে ওঠে। খেলা 9 মিনিটে স্ট্রাইকার হুজাইফা নিখুঁত শটে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। এরপর পুরো ম্যাচ জুড়ে আক্রমণ প্রতি আক্রমণে সরগম থাকলেও আর কোনো গোল হয়নি। নিশ্চিত হয় বিদ্যুৎ বয়েজ ক্লাবের শিরোপা। আজকে এখানে খেলা দেখতে আসছি আমরা দূর দূরান্ত থেকে। আজকে খুবই ভালো লাগছে খেলাটা, কোনো ক্যাসাল গন্ডগোল নাই, সবাই মিলিতভাবে খেলাধুলা দেখছি। বড় বারের খেলা উঠেই গেছে, এখন ছোট ছোট বারের খেলাগুলি মজা লাগে না আগে যেরকম দেখছিলাম। জেলার ফুটবল খেলাকে এগিয়ে নিতে পরিকল্পনার কথা জানালেন শীর্ষ এ নেতা। ফুটবলকে বগুড়াতে, শুধু বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বগুড়াতেও ফুটবলের উত্থান হোক, আমি এটা চাই। খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় গরু ও রাঙাসাপ দলকে ছাগল পুরস্কার সহ ট্রফি তুলে দেন অতিথিরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নতুন রূপে বিপিএলে ফিরতে প্রস্তুত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মালিকানা বদলালেও ম্যানেজমেন্ট অনেকটা একই। প্রস্তাবিত নাম কুমিল্লা ফাইটার্স। ক্রীড়ায় সংশ্লিষ্টতা আর বিপিএলে দল চালানোর অতীত অভিজ্ঞতা দিচ্ছে বাড়তি অভিজ্ঞতা। তবে চিন্তার কারণ সময় স্বল্পতা। তারকা বিদেশি ক্রিকেটার কিংবা কিট সামগ্রী প্রস্তুতে পর্যাপ্ত সময় নেই বলে দাবি এসএস গ্রুপের। 7 আসরে 4 বারই চ্যাম্পিয়ন, পেশাদারিত্ব আর তারকা খচিত স্কোয়াডে কুমিল্লাবাসীর প্রাণের দলে পরিণত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজনৈতিক পালাবদলে আর নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন চক্রে এই জেলার প্রতিনিধিত্ব করতে চায় কুমিল্লা ফাইটার্স। ভিক্টোরিয়ান্সকে 3 ট্রফি জেতানো প্রধান নির্বাহী কর্মকর্তাকে এরই মধ্যে যুক্ত করেছে ফাইটার্স। ম্যানেজমেন্ট কিংবা দল চালানোতেও একই পদ্ধতি অনুসরণ করতে চায় দল নিতে আগ্রহী এই প্রতিষ্ঠান। আমি 4 বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ছিলাম, 3 বার চ্যাম্পিয়ন, 1 বার রানার্স আপ, সিও হিসাবে ছিলাম। কুমিল্লা একটা ফ্যান বেস অলরেডি ক্রিয়েট করেছে। সো আমরা ফ্যানদেরকে নিরাশা করতে চাচ্ছি না। ফিনান্সিয়ালির কথা বলেছি এবং সর্বোপরি ম্যানেজমেন্টে তো আমি নিজেই দক্ষ এবং কুমিল্লায় যারা আগে কাজ করছে তাদের মধ্যে থেকে যারা আরও প্রফেশনাল তাদেরকে নিয়ে আসবো, নতুন ইনক্লুশন হবে। তবে চিন্তার নাম সময় স্বল্পতা। বিদেশি তারকা ক্রিকেটার কিংবা কিট তৈরিতে যথেষ্ট সময় নেই বলে দাবি কুমিল্লা ফাইটার্সের। গভর্নিং কাউন্সিলে প্রতি দল থেকে প্রতিনিধি রাখার পরামর্শ দিয়েছে দলটার নীতি নির্ধারকরা। হেলমেট, আমরা প্যাড, এগুলি বাংলাদেশে তৈরি করে না, এগুলি আমরা ইন্ডিয়া থেকে এসএস বা অন্যান্য আনি। এখন ওগুলি ইম্পোর্ট করে আনা যে সময় অত্যন্ত কম। এবার হয়তো উইন্ডোটা হয়তো ভালো আছে, কিন্তু এলওআই না পাওয়ার পরে তো আমরা প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আগামী 5 বছরের জন্য কুমিল্লার ফ্রাঞ্চাইজি নিতে চায় এসএস গ্রুপ। এরই মধ্যে পূরণ করেছে গভর্নিং কাউন্সিলের প্রাথমিক সব শর্ত। ক্রীড়া সংশ্লিষ্টতা থাকায় পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। কুমিল্লাবাসীকে নিরাশ করতে চায় না কুমিল্লা ফাইটার্স। অন্যান্য দলের আছে কিনা জানি না, কমপ্লিট একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর আছে যে এলওআই পাওয়ার পরের থেকে ড্রাফট পর্যন্ত আমরা কি করব, চেক লিস্ট আছে। ড্রাফট থেকে খেলা পর্যন্ত কি করব, খেলার সময় কি করব, একটা ম্যানুয়াল আছে। এই ম্যানুয়ালটা আমাদেরকে সাহায্য করবে যে কোনো লোককে পরিচালনা করার জন্য। গতবার তো কুমিল্লা খেলতে পারেনি, তো আবার 5 বছরের জন্য যখন মডেলটা দিচ্ছে, আমরা আশাবাদী যে আমরা
কুমিল্লাবাসীকে নিরাশ করব না। বিপিএল এর জনপ্রিয়তায় দরকার পেশাদার সব দল। ভিক্টোরিয়ান্সের মতো দর্শক জনপ্রিয়তা পেতে তাই বড় ফাইটই দিতে হবে কুমিল্লা ফাইটার্সকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আগের দিনের বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। শুক্রবার সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর দুপুর 1:15টায় ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন শেষে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় খেলা দেখতে আসা হাজারো দর্শককে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের আরও একটি রিপোর্ট। চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, তেমনই শহীদ চান্দু স্টেডিয়ামের দুঃখ আউটফিল্ড। দীর্ঘ 2 দশক পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বগুড়ার এই ভেন্যুতে। বগুড়ায় আফগান ও টাইগার যুবাদের শেষ ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মাঝে ছিল তুমুল উন্মাদনা। কিন্তু ভাগ্যের পরিহাস, এটা আউটফিল্ডের কারণে মাঠে গড়ালো না একটা বল। এ যেন হয়েও হলো না শেষ, অপেক্ষার এই অধ্যায় রয়ে গেল অপূর্ণই। বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা অনিশ্চিত জেনেও সকাল থেকে হাজারো দর্শক জড়ো হন শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ বন্ধুদের, কেউ আবার পরিবারকে সঙ্গে নিয়ে আসেন খেলা দেখতে। এরই মাঝে উভয় দলের ক্রিকেটাররা মাঠে এসে অনুশীলন শুরু করলে আশার আলো দেখা দেয় দর্শকদের চোখে। তবে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্তের ঘোষণায় গ্যালারিতে নেমে আসে নীরবতা। দীর্ঘ সময় অপেক্ষার পর এক বুক হতাশা নিয়েই ফিরে যেতে হয় সবাইকে। এর আগে গত সেপ্টেম্বরে এনসিএল এর ম্যাচও ভেস্তে যায় বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায়। এর আগে একই মাঠে সিরিজের প্রথম ম্যাচ আলো স্বল্পতায় শেষ হয় 24 বল আগেই। ডিএল মেথডে বাংলাদেশ জয় পেলেও পুরো ম্যাচ শেষ না হওয়ায় কিছুটা হতাশা ছিল দর্শকদের মাঝে। ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে বিসিবির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ক্রীড়াপ্রেমীরা দাবি তুলেছেন দ্রুত স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের। সকাল 10টা থেকে এসে বসে আছি, কিন্তু খেলা দেখতে পারি না, খুব হতাশ। সকাল থেকে বৃষ্টি না হওয়ার পরেও খেলা কেন হলো না, এটা দায়ভার বিসিবিকে নিতে হবে। অতি বিলম্বে এই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এই যে কাজ বাকি আছে, আমরা অতি দ্রুত এই সমস্ত কাজ দিয়ে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরবো বলে আশাবাদী। আফগান ও টাইগার যুবাদের বাকি 3টি ম্যাচ মাঠে গড়াবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। আবারও স্বাগত খেলার সময়। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে শিলংয়ে বাংলাদেশকে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হলেও ভারত দলকে নিয়মের মধ্যে থেকে সুযোগ সুবিধা দেয়া হবে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তার প্রত্যাশা শেষ 2 ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ টেবিলের 2য় স্থানে থেকে বাছাই পর্ব শেষ করবে বাংলাদেশ। হেড কোচ কাবরেরাকে নিয়ে সমালোচনা হলেও এখনই তাকে সরানো হবে না বলে জানান তিনি। তবে মিয়ানমারের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে খেলতে না আসায় চটেছে বাফুফে বস, অভিযোগ করেছেন ফিফা এএফসিতে। আরও জানাচ্ছেন পারভিন আখতার। আগামী 18ই নভেম্বর বাংলাদেশ বনাম ভারত হাই ভোল্টেজ ম্যাচ, বছরের শেষ ম্যাচ এবং এশিয়ান কাপে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দলের সাফল্য নিয়ে আশাবাদী বাফুফে। আমরা কথা বলবো সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গে। আমরা তো বারবার চেষ্টা করছি, কারণ কেন জানি আমাদের লাক ফেভার করছে না যে সাউথ এশিয়ার বাইরে প্রীতি ম্যাচ খেলার জন্য। নেপালের সাথে আমাদের কিন্তু 2টো ম্যাচ ছিল ফিফার ফ্রেন্ডলি, আমরা একটা খেলতে পেরেছিলাম, আরেকটা পারি নাই। না পারাতে কিন্তু ওই টুর্নামেন্টটা কমপ্লিট হয় নাই। তো এখন যখন নেপালের সাথে একটা ম্যাচ খেলবো তখন ওই সেপ্টেম্বর 6 এবং 9 টুর্নামেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এখন অ্যাটলিস্ট বছরটা ভালোভাবে শেষ করতে। 2টা ম্যাচ আছে এশিয়ান কোয়ালিফিকেশনে। আমরা বিশ্বাস করি যদি ইন্ডিয়া আর সিঙ্গাপুরকে আমরা হারাতে পারি, অ্যাটলিস্ট গ্রুপে আমরা সেকেন্ড প্লেসে থাকতে চাই। 26 মার্চ আমরা যখন শিলংয়ে খেললাম তখন কিন্তু ভারত আমাদেরকে নানাভাবে হেনস্থা করেছে এবং আমরা অনুশীলন সুবিধা নিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সামনে পড়েছিলাম। দেখেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক ভিন্ন। আমরা বাঙালি কালচারটা সবসময় জানি আত্মীয়তার কালচার। দ্যাট ডাজন্ট মিন আমরা ভারতকে কোনো ছাড় দিব, বাট ডেফিনেটলি যেটা মিনিমাম রিকোয়ার্ড রেগুলেশন অনুযায়ী সেই মিনিমাম রিকোয়ারমেন্টটাই আমরা ভারতকে মানে আনইন্টারাপ্টেড আমরা প্রোভাইড করব। আমরা আমাদের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আমরা আরও জোরালোভাবে আমাদের পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে আমরা মানে কোঅর্ডিনেশন বাড়িয়ে দিয়েছি, যেন এই ম্যাচকে উদ্দেশ্য করে কেউ কোনো উল্টা চিন্তা না করতে পারে। সো আমরা ভারতের প্রতি সেফটি সিকিউরিটি মেজার্স অ্যাকচুয়ালি আরও বাড়িয়ে দিব। কাবরেরাকে রাখার তার ভবিষ্যৎ, তাকে নিয়ে তো এত সমালোচনা। কন্ট্রাক্টটা বেশি দিন আর নাই, তবে কন্ট্রাক্টের বাইরে অনেক কিছু করা যায়, কিন্তু কিছু কারণ
বা ব্রিচের কিছু কারণ থাকতে হয়। তো এখন এই মুহূর্তে আমরা ওগুলোর কোনো ভাবছি না, আমরা ভাবছি ভারত ম্যাচ নিয়ে, নেপাল অ্যান্ড দেন ভারত ম্যাচের পরে সিন্স আমাদের লাস্ট ম্যাচ এই বছরের জন্য হয়ে গেছে, আমরা নেক্সট ক্যালেন্ডারটাও দেখতে হবে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, নেক্সট এশিয়ান গেমস থাকতে পারে, অলিম্পিক কোয়ালিফায়ার্স থাকতে পারে, সব প্ল্যানিং করে আমরা তখন হয়তো নতুন চিন্তাতে যাব। বাট এই মুহূর্তে ভারত ম্যাচ পর্যন্ত এখন কোনো চিন্তা নেই কারো। আমরা কিন্তু মিয়ানমার এবং আফগানিস্তানের ম্যাচ দিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ চেয়েছিল যে এক নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে এবং প্রথমবারের মতো আয়োজন করতে, তো যে জিনিসটা হলো না। বাংলাদেশ অলরেডি কিন্তু নিরপেক্ষ ভেন্যু হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে। তো খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম ম্যাচ হিসেবে ইউজ করতে পারে কিনা। তো একটা পর্যায়ে আমরা এগিয়ে গিয়েছি, বাট ডেফিনেটলি মিয়ানমার যে আচরণটা করেছে বাংলাদেশের বিপক্ষে, সেটার ব্যাপারে আমি প্রস্তুতি নিচ্ছি যে একদম সর্বোচ্চ স্তরে আমি যাব, অবজেক্ট করব, যদি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে হয় আমি লিগ্যাল অ্যাকশন পারসিউ করতেছি, কোনোভাবেই আমি এই ইস্যুটাকে আমি ছাড়বো না। পারভিন আক্তার, সময় সংবাদ, চাঁদপুর। ভারত ম্যাচ সামনে রেখে 15 ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংস দেশে ফিরলেই ঘোষণা করা হবে প্রাথমিক একাদশ। এদিকে ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করতে না পারলেও ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজরা। নেই হেড কোচ, এখনো চূড়ান্ত হয়নি প্রাথমিক একাদশ। এরই মাঝে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। তবে প্রথম সেশন করা ফুটবলাররাও জানেন না সামনের দিনগুলোতে কোন ফুটবলাররা তাদের সঙ্গী হবেন। হাবিয়ার কাবরেরার অধীনে এমন সব অদ্ভুত চর্চাই চলছে জাতীয় দলে। হেড কোচ ছুটিতে থাকায় আপাতত লাল সবুজদের ক্যাম্প সামলাচ্ছেন সহকারী কোচ হাসান আল মামুন। প্রাথমিক একাদশ ঘোষণা ছাড়াই কেন শুরু জাতীয় দলের অনুশীলন, সেই প্রশ্নের জবাবে বসুন্ধরা কিংসকে অজুহাত হিসেবে দাঁড় করালেন। ফাইনাল হয় নাই, তো আপনারা যেটা জানেন যে কিংসের খেলা আছে, ওখান থেকে আমরা প্লেয়ার নিব। আমাদের স্কোয়াডটা মূলত 26 থেকে 28 হয়, আপনারা জানেন প্রাথমিক স্কোয়াডটা হংকংয়ের স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে, বাট এটা এখনো ফাইনাল না। প্লেয়ার লিস্ট তো জানি না, কোচ সেটা ভালো জানে, এবং কারা আসবেন বিশেষ করে বসুন্ধরার প্লেয়াররাই তো আসবে, আর আমাদের হামজা সমিত পরে জয়েন করবে। তাছাড়া বসুন্ধরা থেকে কারা কারা জয়েন করবে সেটা কোচিং স্টাফের, আমরা আসলে তো জানি না, আমরা প্লেয়াররা কিভাবে জানতে পারি। 14 ফুটবলারের ক্যাম্প বেড়ে হয়েছে 15 জনে। দলে নতুন করে ডাক পেয়েছেন গোলরক্ষক পাপ্পু হোসেন। স্পেনে থাকলেও ফুটবলারদের পর্যবেক্ষণ ও অনুশীলন নিয়মিত পর্যালোচনা করবেন কাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে শেষ মুহূর্তে হারতে হয়েছে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে। ভুল শুধরে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান ফুটবলাররা। আমরা এখন প্লেয়াররা হয় কি, আমাদের এখন অত কিছু নিয়ে ভাবছি না কাদের সাথে খেলেছি বা প্রিপারেশন, আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেনস্ট, এটা হচ্ছে আর কি আমাদের মূল উদ্দেশ্য। আমাদের প্লেয়াররা সবাই উজ্জীবিত আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা নিয়ে, এবং প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে। অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছেন ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য, এবং সবাই প্রিপেয়ার হওয়ার জন্য, প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাসড আছে। এর আগে অনুশীলনে ফুটবলার ঘাটতি পূরণে বয়স ভিত্তিক থেকে বেশ কয়েকজনকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করিয়েছিলেন কাবরেরা। এবার তেমনটা না হলেও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মিডফিল্ডার শেখ মোরসালিন। আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে, তো এখন কোচিং স্টাফ কী ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে। তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে। ভারত ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না ফুটবলাররা। নেপাল সমমানের দল হলেও তাদের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগের খবর। ওল্ড ট্র্যাফোর্ডে রুবেন আমোরিমের বর্ষপূর্তির দিনে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান আমোরিম। ইউনাইটেডের কোচ হিসেবে তার জার্নিটা মোটেও সহজ ছিল না বলে জানান এই পর্তুগিজ কোচ। ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে চান আরও কয়েক বছর। এদিকে EPL-এর শীর্ষস্থান মজবুত করতে বার্নলির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। দুটি ম্যাচই শুরু হবে কাল রাত 9টায়। গত বছর নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন রুবেন আমোরিম। দেখতে দেখতে ওল্ড ট্রাফোর্ডে কেটে গেছে 1 বছর। প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে থিয়েটার অফ ড্রিমে 1 বছর পূর্ণ হচ্ছে পর্তুগিজ কোচের। রেড ডেভিলস ডাগআউটে 52 ম্যাচে দায়িত্ব পালন করেছেন আমোরিম।
ওল্ড ট্রাফোর্ডে এ সময় অনেক উত্থান পতনের সাক্ষী হয়েছেন আমরিম। ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর তিক্ত অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন তিনি। গেল মৌসুমে তার দল লিগ শেষ করে টেবিলের 15 নম্বরে থেকে, তবে সময়ের সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছেন আমরিম। নতুন মৌসুমে 16 পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে 6 নম্বরে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে হোঁচটের পর টানা 3 ম্যাচ জয় তুলে নিয়েছে ব্রুনো ফার্নান্দেজরা। এবার টানা 4 ম্যাচ জয়ের লক্ষ্য আমরিমের। আমার জন্য এটা লম্বা একটা সফর, যা মোটেও সহজ ছিল না। অনেক ভালো খারাপ মুহূর্ত কাটিয়েছি, তবে এখান থেকে অনেক কিছু শিখেছি। এটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময়ে বিশ্বাস ধরে রাখা ভালো একটি বিষয়। আমার জন্য এখানে থাকা অনেক সম্মানের এবং এখানে আরো কয়েক বছর থাকতে চাই। আমার কোচিং এর যে দর্শন, তাতে কিছুটা সময় প্রয়োজন, তবে এখন আমার মনোযোগ পরবর্তী ম্যাচ জিতা নিয়ে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে আক্রমণে কোচের পরিকল্পনায় থাকবেন বেঞ্জামিন সেস্কো, ম্যাথিউ কুইনা ও এমবিউমো। আর মধ্যমাঠে ফার্নান্দেজ, ক্যাসেমিরোর সঙ্গে থাকবেন দালো ও আমাদ। এদিকে চোটের কারণে নেই হ্যারি ম্যাগুয়ের, তবে অনুশীলনে ফিরেছেন লিসান্দ্রো মার্তিনেজ। এদিকে গেল মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা হাতছাড়া হলেও নতুন মৌসুমের শুরু থেকেই টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে আর্সেনাল। 9 ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা, তাই প্রিমিয়ার লিগে ফেভারিটেই তারাই। আর চ্যাম্পিয়ন্স লিগেও বেশ ভালো অবস্থানে গানার্স। বোর্নমাউথের সঙ্গে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকতে বার্নলির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল, তাই এ ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন মিকেল আর্তেতা। শিরোপার লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা কোচের। আমাদের সামনের ম্যাচগুলোতে বেশি মনোযোগ থাকবে। নিজেদের প্রস্তুত করতে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে চাই, সেই লক্ষ্যে প্রস্তুতিও যথেষ্ট। আমরা সবকিছু ঠিক করেছি, এখন সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী এগোতে নাও পারি, তাহলে সবকিছুতেই পিছিয়ে পড়ব। এখন পর্যন্ত 17 বারের মুখোমুখিতে 13 জয় আর্সেনালের, আর একটিতে জিতেছে বার্নলি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুললেন শাবি আলোনসো। শিষ্যের উপর কোনো রাগ অভিমান রাখতে চান না রিয়াল মাদ্রিদ কোচ। বললেন, এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় বাজে আচরণের জন্য অনুতপ্ত ভিনিসিয়াস। তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ির কিছু নেই, বরং সবকিছু ভুলে খেলায় মনোযোগ দিচ্ছেন তারা। আর যাই হোক, এই মুহূর্তে দলের মধ্যে কোনো ঝামেলা চাইবে না রিয়াল মাদ্রিদ ফুটবলার, টিম ম্যানেজমেন্ট, কর্তৃপক্ষ কিংবা সমর্থকরা। চরম হতাশার এক মৌসুমের পর শাবি আলোনসোর অধীনে নতুন আশা নিয়ে পথ চলা শুরু হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। নতুন কোচ এখন পর্যন্ত আস্থার প্রতিদানও দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ 15 শিরোপা জয়ী দল এবার আসরের প্রথম 3 ম্যাচেই জিতেছে। লা লিগায় রয়েছে টেবিলের শীর্ষে, 2-এ থাকা বার্সেলোনার চেয়ে এরই মধ্যে এগিয়ে 5 পয়েন্টে। লাস্ট সিজনে যেখানে 4 এল ক্লাসিকোতেই লজ্জায় ডুবতে হয়েছিল, সেখানে এবার প্রথমটাতেই করেছে বাজিমাত। হোম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের চুপ করিয়ে দিয়েছে শাবি বাহিনী। তবে ম্যাচের ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তাকে বদলি করানোয় রেগে মেগে মাঠেই মেজাজ হারান ব্রাজিলিয়ান তারকা। উত্তেজিত হয়ে কোচ শাবির উদ্দেশ্যে কিছু একটা বলতেও দেখা যায়। শঙ্কা জাগে গুছিয়ে ওঠা দলটার মাঝে নতুন করে সমস্যা তৈরি হওয়ার, ছন্দ হারানোর। যদিও পরে টিম ও ফ্যানদের কাছে অফিসিয়ালি ভিনিসিয়াস ক্ষমা চাওয়ায় স্বস্তি ফেরে। এবার শিষ্যর ওই কাণ্ড নিয়ে মুখ খুললেন শাবি আলোনসো। গেল বুধবার আমরা একটা মিটিং করেছি, সেখানে ভিনিসিয়াস ভুল স্বীকার করেছে। আমার মনে হয় বিষয়টা সেখানেই শেষ। এর আগে আনুষ্ঠানিক বিবৃতিতেও সে ইতিবাচক ছিল। আমার এ নিয়ে কোনো ক্ষোভ নেই। অনুশীলনেও সে স্বতঃস্ফূর্ত ছিল। ভিনি সহ দলের সবাই মাঠের খেলায় মনোযোগী। এল ক্লাসিকোতে সাবস্টিটিউট হয়ে চিৎকার করে ভিনিসিয়াস বলেছিলেন রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবেন শিগগিরই, কিন্তু পরে জানা যায় ক্লাবটিতে চুক্তি নবায়ন করবেন সেলেসাও স্টার। সাপ্তাহিক 4 লাখ পাউন্ডের বেশি নিয়ে বর্তমানে লা লিগা ও রিয়ালের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার ভিনি। 6 লাখের বেশি নিয়ে শীর্ষে কিলিয়ান এমবাপে। ক্লাবের কাছ থেকে এমবাপের সমান স্যালারি চান ভিনিসিয়াস। মাকসুম আলম খান, সময় সংবাদ। চাঁদপুরের মতলবে জমকালো আয়োজনে হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে মতলব দক্ষিণ দলকে হারায় মতলব উত্তর। তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের তুলে আনার জন্যই এমন আয়োজন বলে জানান বাফুফে। তরুণ ফুটবলার প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ভবিষ্যতেও আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। চাঁদপুর থেকে আরও জানাচ্ছেন পারভিন আখতার।
কার্তিকের বিকেলে চাঁদপুরে ফুটবল উৎসব। চাঁদপুর জেলার মতলবের ছ্যাঙ্গারচর ডিগ্রি কলেজ মাঠে দুপুর থেকে বাড়তে থাকে দর্শক। আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎসবের সাজে সেজে ওঠে পুরো শহর। চাঁদপুরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলাররা মতলব উত্তর ও দক্ষিণ এ দুই দলে ভাগ হয়ে নামে প্রীতি ফুটবল ম্যাচে। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ এক চুল। চাঁদপুর থেকে উঠে আসা ঢাকার ঘরোয়া ফুটবলের পরিচিত নাম ওয়ান্ডারার্সের ফুটবলাররা শেকড়ের টানে ছুটে যান মাঠে, অংশ নেন ফুটবল উন্মাদনায়। ম্যাচের শুরু থেকেই মতলব দক্ষিণের ওপর ছড়ি ঘুরিয়েছে মতলব উত্তর। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর। তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের তুলে আনার জন্যই এমন আয়োজন বলে জানিয়েছে বাফুফে। বাংলাদেশে যেখানে যেখানে আমরা ট্যালেন্ট পাবো আমরা তাদের খুঁজে বার করে আমরা পাইপলাইনটাকে আরো শক্ত করব। আমাদের টার্মের ভিতরে আমরা 64টা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা যাব। অ্যান্ড 64 ডিস্ট্রিক্টে ইতিমধ্যে আপনারা জানেন খেলা শুরু হয়ে গেছে, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 14 মেয়েরা এবং ইন্টার ডিস্ট্রিক্ট। এখন আমরা ফিজিক্যালি যে প্রমিস করেছি সে প্রমিসটা আমরা অফকোর্স বজায় রাখবো। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে জেলার ফুটবলারদের এগিয়ে নিতেই এমন চমৎকার আয়োজন বলে জানান আয়োজকরা। ভবিষ্যতেও ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস দিয়েছেন তারা। অনেক সুন্দর খেলার কোয়ালিটিও আপনারা বলতে পারবেন যে খেলার কোয়ালিটি অনেক ভালো ছিল। যে উত্তর এবং দক্ষিণ দুটাই কিন্তু খুবই 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 ভালো খেলা উপহার দিয়েছে। খেলোয়াড়দেরকে ধন্যবাদ, সংগঠকদেরকে ধন্যবাদ, সর্বোপরি মতলববাসীকে ধন্যবাদ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পারভিন আক্তার, সময় সংবাদ, মতলব, চাঁদপুর। জুলাই যোদ্ধা আবু সাইদ ও মীর রায়হান মুগ্ধের স্মৃতিতে আয়োজিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে এমন আয়োজন বাংলাদেশের ফুটবলের বিকাশে অনুপ্রেরণা যোগাবে। শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা। নির্ধারিত সময় ম্যাচটি 2-2 গোলে ড্র হলে তা টাই ব্রেকারে গড়ায়। পরে পেনাল্টি শুটআউটে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিএপির শিক্ষার্থী রাহুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর রায়হান মুগ্ধ ও আবু সাইদের পিতা। আয়োজকরা জানান, জুলাই যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ ও তরুণদের অনুপ্রেরণা প্রেরিত করতে এমন আয়োজন অব্যাহত থাকবে। পুরস্কার বিতরণী শুরু করবো। সত্যি অনেক অনেক 2025 সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দুই শহীদকে, যারা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিজয় এনে দিতে সাহায্য করেছেন এবং আমাদেরকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সবাই সেই সাইদ, মুগ্ধ এবং সেই অগণিত শহীদ যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এ ছিল খেলার সময়।